গল্প মন আমর। সাথে আছি আমি আরজে ঋতশ্রী। আর আমি আরজে পৃথ্বীশ। আজকের গল্পের লেখিকা অনন্যা মিত্র বসু। আপনারা শুনছেন গল্প মন আমর। আজ অন্তিম পর্ব। অশ্মি কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে জেসমিনের ফোনটা বেজে ওঠে। সে উঠে গিয়ে মিনিট দুয়েক কথা বলে এসে বেজার মুখে অশ্মিকে বলে, আমার যেতে হবে রে, আমার বর ফোন করেছিল, কি নাকি জরুরি দরকার, এক্ষুনি ওর অফিসে যেতে হবে। আগেই ভালো ছিলাম রে, বিয়ে হয়ে ইস্তক কোনো স্বাধীনতাই নেই, যখন তখন ডাক, আর গিয়েই তো দেখবো সেই হিজিবিজি কিছু। যাই হোক, ডেকেছে যখন যেতেই হবে। আমি বরং কাল তোর সঙ্গে দেখা করে যাব, বাকিটা কাল শুনবো, কেমন? অশ্মি জেসমিনের দিকে তাকিয়ে হেসে ওঠে। বাবা, বিয়ের এই কদিনে এই অবস্থা, তাহলে এরপরে কি করবি রে? যা, এখন তোর সঙ্গে পরে আড্ডা দেওয়া যাবে। জেসমিন ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। জেসমিন বেরিয়ে যাওয়ার পর অশ্মি কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে। তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সারাকে ফোন করে। সে বহুদিন অফিসে যায়নি। এই সময়টা জেসমিন আর সারা মিলেই ব্লু লিলিসকে সামলেছে। সারা মেয়েটা সত্যি অসাধারণ। অশ্মি ভাবে আজ একবার ব্লু লিলিজে যাবে। ওটাই এখন তার জীবনের প্রথম এবং প্রধান অবলম্বন। সারাকে ফোন করে সেটাই জানিয়ে দেয় অশ্মি। বেডরুমে গিয়ে জামা কাপড় পরিবর্তন করার জন্য আলমারি খোলে অশ্মি। সামনেই রয়েছে যে ব্যাগটা, সেটা নিয়ে সে নিয়মিত অফিস যেত। অশ্মি ব্যাগটা টেনে নিয়ে সেটা খুলে হাত ঢোকাতেই তার হাতে উঠে এলো একটা ছিমছাম সোনার চেন, সঙ্গে একটা মন আমর লেখা পেন্ডেন্ট। নিমেষে অশ্মির বুকটা একটা অব্যক্ত যন্ত্রণায় ভরে গেল, চোখ দুটো জলে ভরে গেল। ব্যাগটা পড়ে গেল পায়ের কাছে মাটিতে। সে চেনটা নিজের বুকে চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ে। এই চেনটা নীল তাকে দিয়েছিল ইন্ডিয়া যাওয়ার ঠিক কয়েকদিন আগেই। নিজে তার গলায় পরিয়ে দিয়ে বলেছিল, অশ্মি, তুমি আমার জীবনের দিশা। তোমার ভালোবাসা আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে, যা হয়তো শুধু আমার কল্পনাতেই ছিল। তোমাকে বেশি কিছু দেবার সামর্থ্য আমার নেই, তাই আমার মনের একটা ছোট্ট রেপ্লিকা তোমাকে দিলাম, মন আমর। অশ্মির মুখটা সেদিন ভালোবাসায় উজ্জ্বল হয়ে উঠেছিল। সে খুশি মনে জিজ্ঞেস করেছিল, মন আমর মানে কি নীল? মন আমর একটা ফ্রেঞ্চ কথা। এটার মানে প্রিয় আমার। তোমার চেয়ে প্রিয় আমার জীবনে তো কেউ নেই। তাই অশ্মি, তোমার গলাতেই এটা আমি পরিয়ে দিলাম, তোমাকেই মানাবে। যদি কখনো তোমার জীবনে আমি নাও থাকি, তাহলেও প্লিজ এটা তোমার কাছেই রেখো। এটা তোমার কাছে থাকলে মনে হবে আমি না থেকেও তোমার সঙ্গে আছি। নীলের কথায় অশ্মি মন খারাপ করে তার মুখে হাত চাপা দিয়েছিল। না, আর কখনো এরকম কথা বলো না নীল। তোমাকে হারাবার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। সেদিন অশ্মি বুঝতে না পারলেও এখন বোঝে নীল কেন এই কথা বলেছিল। সে যেটা স্বপ্নেও ভাবেনি সেটাই হয়েছে। নীল সত্যিই এখন তার জীবনে নেই, কিন্তু নেই কি বলা যায়। সে তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইলেও নীল কখনোই তার জীবন থেকে সরে যায়নি, আর যাবেও না। নীলের ভালোবাসার চিহ্ন সে নিজের শরীরে বহন করছে। নীলের সন্তান তার গর্ভে। অর্পিতার মৃত্যুর দিন কতক বাদেই সে নিজের শরীরে অনাগত এক প্রাণের স্পন্দন টের পায়। গোপনে টেস্ট করিয়ে সে জানতে পারে সে সত্যি আবার মা হতে চলেছে। চাইলে সে গর্ভপাত করাতেই পারত, কারণ তখন নীলের সত্যিটা জেনে
তাকে নিজের জীবন থেকে বের করে দিতেই অশ্মি চেয়েছিল। কিন্তু গর্ভপাত করানোর কথাই তার মাথায় আসেনি, কারণ তার অবচেতন মন শত সমস্যা সত্ত্বেও চায়নি যে নীল তার জীবনকে তার শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন হয়ে যাক। তবে অশ্মি মাতৃত্বের প্রথম দিকটা একেবারেই উপভোগ করতে পারেনি অনাগত সন্তানের আগমনের পদধ্বনিতে সানন্দে উৎফুল্ল হয়ে মাতৃত্বকে উদযাপন করতে। কারণ তখন তার মনে শুধুই প্রতিশোধের জ্বলন্ত আগুন। যার জন্য তার জীবনটা তছনছ হয়ে গেছে, যার জন্য তার সমস্ত পরিবারটা ছারখার হয়ে গেছে, সেই দেবকে শাস্তি না দিয়ে সে পারেনি শান্তির নিঃশ্বাস নিতে। অশ্মি মনে মনে ঠিক করে নিয়েছিল দেবের মৃত্যু সে চায় না। সে চায় ঠিক যেমন করে সে এত দিন তোড়পেছে, ঠিক তেমন ভাবেই দেব বাকি জীবনটা ছটপট করে মরুক, নিজের জীবনটা নিজে নরক হতে অনুভব করুক। সে যা করেছে, মৃত্যু সেখানে অতি সাধারণ শাস্তি, বড় সহজেই মুক্তি। কিন্তু সে জানত সেটা সহজ নয়, বরং অনেকটা বন্ধুর পথ। দেবের মতো ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন শয়তানকে শাস্তি দিতে দেবের মতো করেই ভাবতে হবে, এবং সেটা করতে হবে অতি দ্রুততার সঙ্গে, যাতে দেব ভাবারই সময় না পায়। দেবের দুর্বলতাকেই কাজে লাগাবে বলে ঠিক করে অশ্মি। দেব অশ্মিকে নতুন করে পাওয়ার জন্য পাগল হয়ে উঠলেও সে একজন নারী লোলুপ। নারী লোলুপতা তার রক্তে, ফলে কোনো নারী নিজে থেকে এসে তার কাছে ধরা দিলে সে কখনোই ফেরায় না। যেমন সে অর্পিতাকে ফেরায়নি, তাই অর্পিতার মৃত্যুর পর তার জীবনে একটু ফাঁকা জায়গা তৈরি হলো এবং সে আরও নারী লোলুপ হয়ে উঠল। আর সেই সুযোগটাই কাজে লাগালো অশ্মি। এক রাতে এক অদ্ভুত সুন্দরী মেয়ে এসে দেখা দিল দেবের ঘরে। মদের আবেশে অর্ধ সচেতন দেবের মন লোভে লকলক করে উঠল। মেয়েটি কে, কোথা থেকে এসেছে, বিনা চিন্তা ভাবনায় মেয়েটির মধ্যে নিমজ্জিত হল সে খেয়ালও করল না মেয়েটি এক ফাঁকে তাকে একটা ইনজেকশন পুশ করল। সামান্য একটু ব্যথা লাগলেও মেয়েটির শরীরের আকর্ষণে সে সেটাকে উপেক্ষা করল। মেয়েটি অশ্মির ভাড়া করা একজন দেহ ব্যাপারিনী। অশ্মির কথাতেই তার দেওয়া অ্যালার্জিক ড্রাগ দিতে শুরু করল দেবকে, ঠিক যেমনভাবে দেব নিজের সন্তান দিব্যকে মাদকাসক্ত করে তুলেছিল। ফলে নিয়মিত দেবের ঘুষঘুষে জ্বর, কাশি, পেট খারাপ ইত্যাদি শুরু হল। দেব নিজের গৃহচিকিৎসককে সব জানিয়ে তার মতামত চাইল। দেবের গৃহচিকিৎসক জয়েশ রানে মোটা টাকার জন্য দেবের কাছে কাজ করলেও মন থেকে চরম ঘৃণা করতেন দেবকে। দেবের অনেক নোংরা কাজের সঙ্গে ইচ্ছে না থাকলেও তাকে জড়াতে হয়েছিল। ডক্টর রানের একমাত্র মেয়ে ছোট থেকেই অসুস্থ। তার চিকিৎসার জন্য মোটা টাকার প্রয়োজন ছিল, যার জন্য তিনি চেয়েও দেবের কাছে কাজ ছাড়তে পারতেন না। অথচ জয়েশের স্ত্রী প্রিয়াম্বাদার সঙ্গেই দেবের অবৈধ সম্পর্ক ছিল। ডক্টর রানে সব জেনেও মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারতেন না, শুধু মনে মনে প্রতিহিংসার আগুনে জ্বলতেন। অশ্মি এসব জানত না, কিন্তু বংশ জানত। সেই অশ্মিকে নিয়ে গিয়েছিল ডাক্তার রানের কাছে, আর তিনিই ওষুধ দিতেন অশ্মিকে। তাই দেব যখন নিজের অসুস্থতার কথা তাকে বলল, তখন প্রথম দিকে এটা ওটা বললেও পরে ঘুরিয়ে তিনি দেবকে এইডসের কথা বললেন। এটাও ঘুরিয়ে বললেন অনেক অল্প বয়স থেকেই দেব অনিয়ন্ত্রিত যৌন জীবন যাপন করেছে এবং অগুন্তি নারীর সঙ্গে সহবাস করেছে, অনেক ক্ষেত্রেই তা সুরক্ষা ছাড়া। তাই এই রোগটি আসা অসম্ভব নয়। এরপর এক রাতে সেই সুন্দরী মেয়েটি দেবের গলা জড়িয়ে মিষ্টি মধুর স্বরে বলেছিল, তুমি তো আমাকে চেনো না,
কেন এসেছি, কোথা থেকে এসেছি জানো না। তাও তুমি আমার সঙ্গে কত সহজে বিছানায় চলে এলে। তোমরা পুরুষেরা বোধহয় এমনই, তাই না? দেব তাকে জড়িয়ে হেসে বলেছিল, তোমার রূপে আমার এমন চোখ না দিয়েছে যে আর কিছুই মনে আসেনি তোমাকে কাছে পাওয়া ছাড়া। তা তুমি বলো না, তুমি কে? মেয়েটি হেসে উঠেছিল। আমি 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 মাইরা। তোমাকে একটা অনুষ্ঠানে দেখে তোমার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু কেউ আমাকে তোমার কাছে যেতে দেয়নি। কারণ কারণ আমি তো একজন বেশ্যা, আর তার উপর আমার এইডস হয়েছে। তারপর কিছুদিন আগে তোমার স্ত্রীর সঙ্গে আলাপ হলো। তিনি আমাকে জানালেন তুমি কোনো সুন্দরী মেয়ে দেখলে ছাড়তেই পারো না। তাই আমি যদি তোমার সামনে গিয়ে দাঁড়াই কোনো ক্রমে, তাহলে তুমি আমাকে কাছে টেনে নেবেই। তাই তো হলো দেখলাম। তোমার বউ তোমাকে ভালোই চেনে। জানো, এইডস ধরা পড়ার পর থেকে কেউ আমার সঙ্গে শোয়নি। শরীর জ্বালায় জ্বলছিলাম। এতদিনে আমার স্বপ্নের পুরুষ, আমার চাহিদা। এক ধাক্কায় দেব সরিয়ে দিয়েছিল মাইরাকে। বারবার এইডসের টেস্ট করিয়েছিল নিজের, আর প্রত্যেকবারই ডক্টর জয়েসের হাত সাফাইয়ে পজিটিভ রেজাল্ট হাতে এসেছিল দেবের, এবং রহস্যময়ভাবে সেই রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছিল মিডিয়াতে। সারা দেশ সেই মুচমুচে খবরে তোলপাড় হয়ে গিয়েছিল। এইসবে উত্তেজিত দেব সবার সামনে নানা রকম অস্বাভাবিক আচরণ করে পরিস্থিতি আরও জটিল করে তুলল। সে চিরকাল অন্যের বিরুদ্ধে চক্রান্ত করে অভ্যস্ত, কিন্তু নিজে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাই ব্যাপারটা সামলাতে না পেরে নিজেকে আরও হাস্যস্পদ করে তুলল আর পাগল প্রমাণ করে তুলল। দেব বোকা নয়, তাই সে সব খবরই জোগাড় করে ফেলল যে অশ্মি এইসব করেছে, এবং রাগে অন্ধ হয়ে সে অশ্মিকে শেষ করে দেবার জন্য তৈরি হলো। অশ্মিকে আগের মতোই বোকা ভাবত সে। সে ভেবেছিল নিজের হাতে অশ্মিকে সে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, এবং তারপর তার মতো লোকের পক্ষে অশ্মির মৃত্যুকে অন্যের ঘাড়ে চালিয়ে দেওয়া এমন কিছুই ব্যাপার নয়। অশ্মি এক রাতে হাভেলির বারান্দায় দাঁড়িয়েছিল। দেব পা টিপে টিপে এসে অশ্মিকে ধাক্কা মারতে যেতেই অশ্মি আলতো করে সরে গিয়ে দেবকে একটা হ্যাঁচকা টান মারল। দেব এর জন্য প্রস্তুত ছিল না, ফলে সে সজোরে গিয়ে পড়ল বারান্দায় সাজানো একটা বড় পেতলের সুদৃশ্য যোদ্ধা মূর্তির ওপর। দেব যখন দাঁড়িয়ে ভাবছিল ঠিক কোন অ্যাঙ্গেলে অশ্মিকে ঠেললে ও নিচে পড়লে মনে হবে আত্মহত্যা, অশ্মি সেই সময় ওর উপস্থিতি টের পায় আর মনে মনে ছক কষে ফেলে। দেব পড়ে যেতেই সে নিজের ঘরে সরে যায়। দেবের ডান চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার পুরুষাঙ্গ রীতিমতো খুঁতো হয়ে গেছে সেই আঘাতে। সে স্বাভাবিক যৌনজীবন আর কোনোদিনই যাপন করতে পারবে না। দীর্ঘদিন জমে মানুষে টানাটানির পর সে প্রাণ ফিরে পেলেও পুরোপুরি পঙ্গু। যে রূপের আকর্ষণে মেয়েরা ধরা দিত তার কাছে, সেটাও নষ্ট হয়ে গেছে। ডান চোখ আর গালের একটা অংশ ক্ষতবিক্ষত। অশ্মির কথায় বাংশ অন্য কাগজে সই করানোর ফাঁকে কৌশলে দেবের সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়েছিল নিজের নামে। দেব যখন হাসপাতাল থেকে ফিরে এ কথা জানতে পারল, তখন অসহায়তার রাগে আবার আক্রমণ করল অশ্মিকে। ফলে পুলিশ ডাকতে হলো। দেব সিংহানিয়া হয়ে উঠল সবার হাসি আর করুণার পাত্র। অশ্মি ডিভোর্স ফাইল করল। যে দেব অশ্মির গোটা জীবনটাকে তছনছ করে দিয়েছিল, সে এখন মানসিক হাসপাতালে। অশ্মি জানে যে দেব পাগল নয়, সে সব অনুভব করছে। আর সেই অসহায়তা থেকেই
সে যে আচরণ করছে তা সবার কাছে হয়ে উঠছে পাগলামো। দেবের সম্পত্তি যে তার হাতছাড়া হয়ে গেছে সেটা সে মানতে পারে না, তাই সবাইকে টাকার লোভ দেখায়। এটাতে হাসপাতালে লোকজন আরও বেশি করে ওকে অসুস্থ মনে করে। সে মানতে পারে না যে সে আর কোনোদিন যৌন জীবন যাপন করতে পারবে না। ফলে সে হাসপাতালের সিস্টারদের কামনা করে, কারণ তারাই তার আশেপাশে থাকা নারী, আর তাতে তারা তাকে আরও অসুস্থ মনে করে। অশ্মি দেবের জন্য এটাই চেয়েছিল। দেব এত মানুষের জীবন নষ্ট করেছে যে জীবনমৃত হয়ে থাকাটাই তার জীবনের সঠিক শাস্তি। অশ্মি চায় বাকি জীবনটা ওই হাসপাতালেই পচুক দেব। দিব্যকে রিহ্যাবে পাঠাতে হয়েছিল, কারণ সে এতটাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল যে তাকে রিহ্যাবে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার উইথড্রল সিন্ড্রোম বাড়িতে সামলানো সম্ভব ছিল না। বংশকে সব বুঝিয়ে দিয়ে অশ্মি ফিরেছিল লন্ডন, কারণ ওখানেই তার আসল জীবন। জয়পুরে সে থাকতে চায় না, কারণ ওই হাভেলি তার সব কেড়ে নিয়েছে। তাছাড়া দেবের প্রথম সন্তান হিসেবে বংশের অধিকার আছে ওই হাভেলির ওপর। দিব্যরও আছে অধিকার, কিন্তু অশ্মি চায় না দিব্যর সঙ্গে ওই হাভেলির কোনো যোগ থাকুক। তার যা আছে সেটাই দিব্যর জন্য যথেষ্ট। তবে বড় হয়ে দিব্য যদি ওখান থেকে কিছু নিতে চায়, সেটা তাহলে তার ব্যাপার। তাই বংশকে সে বুঝিয়ে দিয়েছে দিব্য রিহ্যাব থেকে ফিরলেই যেন তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। এই একটা ব্যাপারে নীলের কাছে কৃতজ্ঞ সে। অশ্মির কথায় নীল হাভেলি ছেড়ে চলে গেলেও জয়পুর ছেড়ে যায়নি। দেবের খবর জানাজানির পর নীল এসে দেখা করেছিল অশ্মির সঙ্গে। অশ্মি বারবার তাকে ফিরিয়ে দিয়েছিল। সেই সময় নীলের সঙ্গে দিব্যর অদ্ভুতভাবে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। দেব আর অর্পিতার কারণে দিব্যর মনে নিজের মা সম্পর্কে যে ভুল ধারণা জন্মেছিল, মায়ের প্রতি যে বিরূপতা ছিল, তা নীল দিনের পর দিন বুঝিয়ে বুঝিয়ে স্বাভাবিক করেছে। নীলের কারণেই আজ সে দিব্যকে ফিরে পেয়েছে। সে লন্ডন ফিরে এসেছে, কিন্তু নীল থেকে গেছে জয়পুরেই। সে রোজ দিব্যর সঙ্গে রিহ্যাবে দেখা করতে যায়। হয়তো দেবের কথায় অশ্মির সঙ্গে সে যা করেছে তার প্রায়শ্চিত্ত করতে, নিজের ভালোবাসার প্রমাণ দিতেই এইসব করছে সে। অস্মিতাকে নিজের জীবনে ফিরিয়ে নেবে কি নেবে না তা না ভেবেই নিজের কর্তব্য করে চলেছে সে। অশ্মি সবে হাসপাতাল থেকে ফিরেছে নিজের অ্যাপার্টমেন্টে। ফুটফুটে একটা মেয়ে হয়েছে তার। অশ্মি বিছানায় শুয়েছিল, জ্যাসমিন পাশে বসে। অশ্মির প্রেগন্যান্সির শেষ দিকটা সে জ্যাসমিনের কাছেই ছিল, কারণ তার আর সেরকম কেউই নেই। সারাও যথেষ্ট করেছে তার জন্য। সারা দিন হসপিটালে থেকে তাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে সে গেছে। জেসমিন অশ্মির পাশে বসে পড়ে বলে, অশ্মি, তোর কাছে তো সবই শুনলাম, তারপর একটা কথাই বারবার মনে হচ্ছে, নীলকে কি কোনোভাবেই ক্ষমা করা যায় না? আমার সত্যি মনে হয় ছেলেটা খুব ভালো আর তোকে মন থেকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা হলো, তোর চোখে আমি ওর জন্য ভালোবাসা দেখতে পাই। ওকে কি আরেকটা সুযোগ কোনোভাবেই দেওয়া যায় না? কেন এভাবে নিজেকে বঞ্চিত করবি অশ্মি? ও যে তোর সন্তানের বাবা, সেটা কি ও জানে? না, জানে না, কখনো বলার সুযোগ হয়নি। অশ্মি মাথা নাড়ে। তাহলে ওকে জানা অশ্মি, ওর জানার অধিকার আছে যে ও বাবা হয়েছে। তুই একবার ভেবে দেখ, ও জেনুইনলি তোকে ভালোবাসে, না হলে এভাবে জয়পুরে পড়ে থাকতো না। তুই জেসমিনের কথা শেষ হবার আগেই কলিং বেল বেজে ওঠে। জেসমিন উঠে গিয়ে দরজা খুলতেই ঘরে ঢোকে দিব্য। ছুটতে গিয়ে প্রথমেই মাকে জড়িয়ে ধরে, তারপরেই তার নজর পড়ে বাচ্চাটার ওপর। ছুটে যায় ওর কাছে। এ কে মম? এই পুচকিটা কে? তোর বোন। শোন, আগে তুই স্থির হয়ে বস। আন্টি তোকে খেতে দিচ্ছে, খেয়ে নে, তারপর বকবি।
বহুক্ষণ ফ্লাইটে করে এসেছিস, এখন যা, আগে ফ্রেশ হয়ে নে তো, তারপর তোর সব কথা শুনবো। অশ্মি হাসি মুখে কথাগুলো বলতে বলতেই তার চোখ পড়ে দরজার দিকে। নীল স্থাণুর মতো দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। জেসমিন ব্যাপারটা খেয়াল করল এবং দিব্যকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে নীলকে একটা চোখের ইশারা করে গেল। ওরা চলে যেতে নীল পায়ে পায়ে ঘরে ঢুকল। দুজনেই নিশ্চুপ, নিশ্চল, মনের মধ্যে কথার ঝড়, কিন্তু মুখে যেন সবাই জোর করে সবটা আটকে রাখছে। অশ্মি ভালো করে দেখে নীলকে, তার মনটা আবার আগের মতোই বেলাগাম হয়ে ওঠে। তার খুব কষ্ট হয় নীলকে দেখে, ওকে যেন কেমন ক্লান্ত, ক্ষত বিক্ষত দেখাচ্ছে। মুখটা বড্ড ম্লান আর শুকনো। অশ্মি অনেক কষ্টে নিজেকে সামলে বলে, কেমন আছো নীল? তার একটা কথাতেই ভেঙে পড়ে নীল। বিছানার পাশে মাটিতে বসে পড়ে অশ্মির হাতটা চেপে ধরে। অশ্মি, অশ্মি, মন মো, আই লাভ ইউ, আই লাভ ইউ অশ্মি। অশ্মি, একবার একবার কি আমাকে ক্ষমা করা যায় না? আমি আমি বাঁচব না তোমাকে ছেড়ে। তুমি আমাকে একবারও কেন বললে না আমাদের সন্তান আসতে চলেছে? তুমি না বললেও আমি জানি এই সন্তান আমার। আমাকে আমার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে দিও না প্লিজ অশ্মি, প্লিজ। মম, আই রিয়েলি লাইক দিস আঙ্কেল। আমার নিজের বাবা আমাকে কোনোদিন কোনো স্নেহ ভালোবাসা দেননি, নরম হাত রাখেননি আমার মাথায়, কিন্তু আঙ্কেল আমার সেই শূন্য জায়গাটা পূরণ করেছেন। আমি সত্যিই বলছি, ওনাকে বাবা হিসেবে পেলে আমি সত্যিই নিজেকে লাকি মনে করব। আমি কিছুটা শুনেছি বংশদাদার কাছে, তাই আমার মনে হয় এবার তোমার জীবনে হ্যাপি হবার সময়। তাছাড়া আমার আর বনুর তো একটা পাপা লাগবে, আমরাও পাপার আদর চাই। তাই তুমি আঙ্কেলকে ছেড়ো না। দিব্য যে কখন ঘরে এসে দাঁড়িয়েছে নীল আর রশ্মি কেউই খেয়াল করেনি। এখন দিব্যর কথা শুনে তারা প্রথমে চমকে ওঠে, তারপর লজ্জায় লাল হয়ে যায়। দিব্যর কথা শুনে জ্যাসমিন খিলখিলিয়ে হেসে ওঠে। কিরে কিরে অশ্মি, ছেলের কথা শুনলি তো? ওর এখন পাপা চাই। তাই এবার তুই নীলকে বিয়েটা করেই ফেল। অশ্মি ছদ্ম রাগে তাকায় জ্যাসমিনের দিকে। নীল একটু হেসে উঠে গিয়ে দিব্যর চুলগুলো নেড়ে দেয় আদর করে। এসব কি বলছিস? পাপা চাই আর আমাকে ডাকছিস আঙ্কেল বলে? পাপা বল, পাপা। দিব্য নীলের কোমর জড়িয়ে ধরে। নীল নিচু হয়ে সস্নেহে দিব্যর কপালে একটা চুম্বন রেখা এঁকে দেয়। অশ্মির চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসে। হয়তো এমনই একটা জীবনের স্বপ্ন সে আজীবন দেখে এসেছে। নীল নিজের সমুদ্র নীল চোখ দুটো মেলে ধরে অশ্মির দিকে। অশ্মি স্পষ্ট দেখতে পায় সে চোখে গভীর সমুদ্রের মতো ভালোবাসা। সে অনেক কষ্টে উঠে এসে নীলের হাত দুটো ধরে। মনামর, এভাবেই হাত ধরে থেকো আমার পাশে মনামর। মাসখানেক পরে নীল আর রশ্মি তাদের নতুন জীবনের পথে চলা শুরু করে। অতীতের সমস্ত তিক্ততাকে মুছে ফেলে। অশ্মি যে সুন্দর জীবনের কল্পনা চিরকাল করে এসেছে, নীলের হাত ধরে শেষ পর্যন্ত সেই স্বপ্নকে খুঁজে পায় নিজের জীবনে।